রক্তস্নাত পথ ধরে গঠিত ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশন বসছে বৃহস্পতিবার। নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিএনপি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত, অধিবেশনে স্বাগত ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন জ্যেষ্ঠ নেতারা। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আগে বিচ্ছিন্নভাবে ডেপুটি স্পিকারের পদ চায় না জামায়াত, সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এক ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে বাংলাদেশ। রক্তাক্ত অধ্যায় পেরিয়ে ফের জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের পথ চলা শুরু হচ্ছে 12ই মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ সংস্কার প্রশ্নে সংসদের প্রথম অধিবেশন সরকারি ও বিরোধী দলের বিতর্ক জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। সংসদের বিরোধী দলীয় জোট এরই মধ্যে অভিযোগ করেছে সরকার জুলাই সনদ মানছে না, আর সরকারি দলের দাবি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। রুকনুজ্জামানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোটের পর এরই মধ্যে শপথ নিয়েছেন বিজয়ী সংসদ সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্যরা অবশ্য এরই মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তবে বিএনপি বলছে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই। সংস্কার পরিষদ নিয়ে আগে সিদ্ধান্ত নেবে সংসদ। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে 133টি অধ্যাদেশ। এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত সহ সংবিধান সংস্কার পরিষদ গঠন, উচ্চকক্ষ সহ জুলাই সনদে শাসনতান্ত্রিক যেসব পরিবর্তন রাজনৈতিক দলগুলোর ভিন্নমত সহই সই হয়েছিল সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সরকারি দলের দাবি এভাবে সংবিধান মেনেই জুলাই সনদে করা তাদের অঙ্গীকার পূরণ করা হবে। সংসদে 2/3 বেশি আসনে জয়ী দলটি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান এভাবেই স্পষ্ট করেছে। যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। তবে বিরোধী দলের দাবি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে নবনির্বাচিত সরকার জুলাই সনদ মানছে না। জুলাই আন্দোলন এবং জুলাই সংস্কার মানে না বলেও তাদের অভিযোগ। সম্প্রতি যে নতুন সরকার এসছে তারা শুরু করেছে একটা প্রতারণা দিয়ে। তারা সংবিধান সংস্কার পরিষদ এটার শপথ নেয় নাই। বাংলাদেশে 68% জনগণ যে গণভোটের রায় দিয়েছে সেই গণভোটকেও তারা তোয়াক্কা করছে না। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি মানার জন্য বাধ্য করা যাবে, সেই জন্য রাজপথের কর্মসূচি দিতে হবে। যারা ক্ষমতায় গেলেন তারা আবার জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। সংস্কার এখন আর মানে না, এটা মানি না, ওইটা হবে না। আমি বলি ওই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন ইনশাআল্লাহ। 11 দলীয় যে ঐক্য হয়েছে জামাত ইসলামী, আমরা বাংলাদেশে মানুষের ইনসাফের দেশের জন্য যে জোয়ার উঠেছে, এই জোয়ারে আমরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে কোরআনের বিধান কায়েম করতে পারব। আর সরকারি দলের দাবি জুলাই সনদ নিয়ে বিরোধীদের এভাবে ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন। ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। জুলাই সনদে থাকা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বিএনপির দ্বিমত সহ উচ্চকক্ষ গঠন, সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার বা সংস্কার বাস্তবায়ন পদ্ধতি সবই ঠিক হবে সংসদের এই অধিবেশনেই। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। এরপর সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। অধিবেশনের শুরুর আগের দিন বুধবার বেলা 11টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দীর্ঘ 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কিভাবে পরিচালিত হবে সংসদের উদ্বোধনী অধিবেশন, এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন, এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি সম্মত হয়েছে তা ধারণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিমন্ত্রী ইশাক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আপনারা দেখেছেন যে নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি, এবং আমি আশা রাখি আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা মাত্র এসেছি, দেশ একেবারে ভঙ্গুর অবস্থায় আমরা পেয়েছি, অর্থনীতি একেবারে দেউলিয়া অবস্থায় চলে গিয়েছে। তো এর বাইরে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, সব কিছু বিবেচনায় আমি কথা দিতে চাই যে জনগণ অবশ্যই হতাশা হবে না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অক্ষরে অক্ষরে আমরা কাজ করে যাব। এটার জন্য আমাদেরকে জনগণেরও সহযোগিতা দরকার হবে। 15 মার্চ অধিবেশনের বিরতি হতে পারে বলে জানান মন্ত্রীরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সংসদ ভবন, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সভাপতির চেয়ার খালি রেখেই সংসদের অধিবেশন শুরু হবে। তারপর নির্বাচন করা হবে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। শোক প্রস্তাবের পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ হুইপ। আহমেদ সরারের রিপোর্ট। প্রতিবার সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয় বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে, কিন্তু বিগত সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে। এমত অবস্থায় কার সভাপতিত্বে শুরু হবে জাতীয় সংসদ, এ নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন চিফ হুইপ। জানান সংসদের প্রথম দিনের কার্যসূচিও। সংসদ চিয়ার মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। আমাদের অর্ডারস অফ দ্য ডের মধ্যে আছে
ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন, তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, 133টা অর্ডিন্যান্স আমাদের লে করা হবে এবং সেটা প্লেস করা হবে। সেই অর্ডিন্যান্সগুলো মাননীয় আইনমন্ত্রী উত্থাপন করবেন। 2024 সালের কাগজ, যেটা সংসদে উত্থাপিত হয়নি, যে কর্ম কমিশনের কাগজ আমরা উত্থাপন করব। এরপরে মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। চিফ হুইপ বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতের ভিন্নতা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। সে লক্ষ্যেই সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকারি দল। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেয়াই তাদের লক্ষ্য বলে জানান চিফ হুইপ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আংশিক নয়, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন চায় বিরোধী দল। তাই ডেপুটি স্পিকার দেওয়ার ব্যাপারে সরকারি দলের প্রস্তাব নাকচ করার কথা জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্যদিকে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন বুধবার রেওয়াজ অনুযায়ী সংসদ ভবনে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরাও। বিরোধী দলীয় নেতার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদের রীতিনীতি এবং বিরোধী দলীয় কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। যেহেতু অধিকাংশই সদস্য নতুন, সে কারণেই সংসদের ফর্মালিটিস, তারপরে ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে ব্রিফিং দিয়েছি। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ সরকার দলীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বিকালে জাতীয় সংসদের এলডি হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, 24-এর আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলের তীব্র আপত্তির কথাও জানান তিনি। হ্যাঁ, আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। সরকার দেশ ও জনগণের বিপক্ষে কোনো পদক্ষেপ নিলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জামাত আমির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আপৎকালীন সময়ের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহ করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে কি পরিমাণ অতিরিক্ত ডিজেল দিতে পারবে তা নির্ভর করবে দেশটির সিদ্ধান্তের উপর। এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। পরে সাংবাদিকদের ভারতের হাই কমিশনার জানান, বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন তিনি। এছাড়াও ভারত থেকে পাইপলাইন দিয়ে প্রতি মাসে 15,000 টন ডিজেল আমদানি শুরু হয়েছে বলেও জানানো হয়। একটা পাইপলাইন আছে, আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, সেটা আমরা বলছি যে আরো একটু তেল বাড়ানোর জন্য, আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য। এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। Yes, I have just received a formal request from the government of Bangladesh about additional supplies, and I just received it and I will be forwarding it to our authorities for consideration.
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের জয়ে আনন্দিত দর্শকরা। নাহিদ রানার গতির ঝড়ে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরা। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে এই দলটার উপর বিশ্বাস রাখছেন তারা। মিরাজের দলকে উৎসাহ দিতে মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পুরো ম্যাচ দেখেন দর্শক গ্যালারিতে বসে। মানিক মাহমুদের রিপোর্ট। ওয়ানডে ফরম্যাটে টাইগারদের হুঙ্কারে ঘায়াল হতো যে কোনো প্রতিপক্ষ। এটা খুব বেশি দিন আগের কথা নয়, তবে সময়ের পরিক্রমায় দাপটে ভাব হারিয়ে র্যাঙ্কিংয়ের তলানিতে চলে যায় বাংলাদেশ। নতুন উদ্যমে অবস্থান উন্নতির চেষ্টা করছে আইসিসির র্যাঙ্কিংয়ে 10মে থাকা দলটি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অকুণ্ঠ সমর্থন দর্শকদের। প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও খেলা শুরুর আগে হাজির হয়ে যান মিরপুর স্টেডিয়ামে। তাকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠে মিরাজের দল। গতির ঝড় আর চৌকস বোলিংয়ে প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলতে থাকেন বাংলাদেশের ব্রেটলি খ্যাত নাহিদ রানা। ক্যারিয়ারে 5 উইকেটের ফাইফার নেয়ার কৃতিত্ব দেখান দ্য ডেস্ট্রয়ার। মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবটা খুব সহজেই দেয় বাংলাদেশ। 8 উইকেটে জিতে নেয় ম্যাচ। অপরাজিত 67 ইনিংস খেলেন তানজিদ তামিম। সুখের অনুভূতি দর্শক মনে, তবে আক্ষেপ ম্যাচটা এত অল্পতে শেষ হওয়ায়। খেলছি পাকিস্তান যদি কিছু স্কোর করতে পারতো আর হয়তো আমাদের প্লেয়াররা রান পাইতো, যেমন আজকে তানজিদ তামিম সেঞ্চুরি করে একটা সুবর্ণ সুযোগ ছিল। আমরা আগামীতে যাতে আমরা বিশ্ব চ্যাম্পিয়নে দাঁড় করা যেতে পারি। নাহিদ রানা 5 উইকেট নিচে, নাহিদ রানার বল অনেক ভালো লাগছে। প্রতিটা জয় আমাদের জন্য অনেক সুখের, আমাদের বাংলাদেশি আমরা। সাইফের ব্যাটিংয়ে প্রশ্ন দর্শকদের। বোলারদের আরও যাচাই করতে পারতেন মিরাজ, অভিমত তাদের। তারপরও 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশনে র্যাঙ্কিং উন্নতিতে এই দলটার উপর ভরসা রাখছেন দর্শকরা। সাইফ হাসান আজকে অতটা ভালো ব্যাটিং করতে পারেনি। বলারদেরকে আরেকটু ইউজ করা দরকার ছিল, যেমন মেহেদি মিরাজ 10 ওভার না করে হয়তো রিশাদকে আরেকটু বল করাতে পারতো, তারপরে মুস্তাফিজকে আর কয়েকবার করাতে পারতো। এটা বোলিংটা আরেকটু করাতে পারতো বাংলা। টিম কম্বিনেশন এখন ঠিক আছে, বাট সৌম্যকে মনে হয় একটু চান্স দেওয়া উচিত ছিল, কারণ সৌম্য লাস্ট ওয়েস্ট ইন্ডিজ টুরে কিন্তু খুব ভালো খেলেছে। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সো এই টিম কম্বিনেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে আমার মনে হয়। পুরো ম্যাচটা মাঠে বসে দেখেছেন জাইমা রহমান। জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের। স্টেডিয়াম থেকে বের হয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও তার অভিব্যক্তি বলে দিচ্ছিল জয়ের তৃপ্তি নিয়ে ফিরছেন ঘরে। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে এবং আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার মিশনে এরকম একটা জয় বড্ড প্রয়োজন ছিল বাংলাদেশের। এখন তাদের চ্যালেঞ্জ পরের 2 ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকার শহীদ ও আহত পরিবারদের ঈদ উপহার প্রদান করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার বনশ্রী এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলের আন্দোলনের অন্যতম সংগঠক আজিজুল হক জিয়ান। পরে সেখানে জুলাই আগস্ট এর অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারির খণ্ডিত অংশ প্রচার করা হয়। বিগত 17 বছর দেশে গুম খুনের রাজত্ব চলেছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এমন অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে ধারণ করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যদি এগিয়ে যেতে পারে তাহলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। দেশে যদি আবারও অস্ত্র হাতে নেয়ার মতো পরিস্থিতি আসে, তারা যেন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে পারে, সংগঠনটি সেভাবে গড়ে তুলতে হবে। সংগঠনটি দেশ গঠনে অনেক বড় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা প্রতিমন্ত্রীর। বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে এর বিরুদ্ধে ষড়যন্ত্র, সীমাহীন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের এই দেশের উপরে তারা ভর করেছে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশকে গুম খুন এবং তা হত্যার যজ্ঞের একটা নগরীতে পরিণত করা হয়েছিল বিগত 17 বছর ধরে। এবং এই কাজটি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে এবং আমাদের এই পবিত্র মুক্তিযুদ্ধকে অনেকটা প্রশ্নের মুখে ফেলার মতো অবস্থা করে দিয়েছিল।
কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে চীন। সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে প্রতিমন্ত্রী জানান, ঢাকা থেকে সপ্তাহে 12টি বিমান চলাচল করছে চীনে। নতুন করে আরও 3টি ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চেয়েছে দেশটি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে 6 থেকে 9 মাস লাগতে পারে। এ নিয়ে শিগগির বৈঠক হবে। প্রতিমন্ত্রী জানান, জাপানের সাথে করা চুক্তি সরকার রিভিউ করে চালুর বিষয়টি বিবেচনা করবে। তা না হলে 3rd টার্মিনাল নিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করবে সরকার। আমাদের লংগেস্ট বিচ যেটা আছে কক্সবাজার, সেটাকে তাদের ইনভেস্টর এনে একটা ফিজিবিলিটি স্টাডি করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সেই ব্যাপারে তারা আলাপ করেছে। তৎসঙ্গে সিভিল এভিয়েশনে তাদের কিছু ফ্লাইট আছে আমাদের সঙ্গে, প্রায় সপ্তাহে 12টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। 3rd টার্মিনালের ব্যাপারে আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জায়গার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। The longest beach in the world in Cox's So something we can do together to help so as attract the Chinese tourists over to Bangladesh. So that is we come out with a lot of initiative. We have joint forums. We have a joint plan to develop this area. রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন বাড়ির পুনরূপ সীমানা প্রাচীর ধসে 2 শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল 10 নম্বর লেন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 শিশু হল আয়েশা মনি ও নুসরাত জাহান মরিয়ম। মৃত আয়েশা মনির পিতা জানান, খেলা করার সময় পাশে থাকা প্রাচীরের দেয়াল ভেঙে পড়ে শিশু দুটির উপর। পরে ঘটনাস্থল থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন। বিশ্বকাপ ফুটবল খেলতে যুক্তরাষ্ট্র সফর করবে না ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়ামাল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নেই ইরান। তাদের নেতার হত্যাকারীদের দেশে গিয়ে বিশ্বকাপে খেলবে না ইরান। 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধে লড়ছে ইরান। রাজধানী তেহরান এখন যেন এক বিধ্বস্ত নগরী। বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন অনুষ্ঠানে ইরানের অংশগ্রহণের বিষয়ে ফিফা সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল। জিয়ান্নি ইনফান্তিনো তখন বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন ইরানের বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই। ট্রাম্প ইরানকে যুদ্ধে পরাজিত দেশ হিসেবে উল্লেখ করে তাদের বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই যতই বলুক না কেন, যুদ্ধের ভয়াবহতার মাঝে ইরানের পক্ষে বিশ্বকাপে খেলতে যাওয়া সম্ভব নয় জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, গত কয়েক মাসের ব্যবধানে ইরানের উপর 2টি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। এরপরই দেশটির সরকার এই বিরূপ পরিস্থিতিতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ জিতে তাদের ভেন্যু ছিল লস এঞ্জেলেস এবং সিয়াটল। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রক্তস্নাত পথ ধরে গঠিত ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশন বসছে বৃহস্পতিবার। নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত, অধিবেশনে স্বাগত ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন জ্যেষ্ঠ নেতারা। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আগে বিচ্ছিন্নভাবে ডেপুটি স্পিকারের পদ চায় না জামায়াত, সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।